মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন হয়তো তিনি কোনো তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে কথা বলেছেন, কিন্তু নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে কি মৃত্যুটাও যেটা হয়েছে মৃত্যু সেটাও কি নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে হয়েছিল? ফলে এই ধরনের বাছবিচার করতে গেলে কিন্তু প্রশ্ন, কাউন্টার প্রশ্ন ক্রমাগত আসতে থাকবে। তারপরে আরও কিছু আছে, আমরা এই যে কেউ যদি পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালাতে গিয়ে থাকে, তো পুলিশ তো ব্যবস্থা নেবে, আমরা নিশ্চয়ই দায়িত্ব জ্ঞানহীনের মতো প্রশ্ন তুলব না। আবার পাশাপাশি এই কথাগুলোও অনেকে বলছেন যে যদি কোনো ঘটনা রিকনস্ট্রাকশন করতে হয় সেটা মধ্যরাতে কেন, সেটার ভিডিওটা ঠিকঠাক হয়েছিল কি না, যে লোকটা দিনের বেলার ভিডিও দেখা যায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, সে হঠাৎ রাতের বেলা পালাতে গেল, এই ধরনের কথাগুলোও তো সব চলে আসে। আমি আবার বলছি, কেউ যদি পুলিশের রিভলভার ছিনতাই করে পালাতে যায় তো পুলিশ তো তাকে রসগোল্লা খাওয়াবে না। ফলে আমরা যেটা দেখিনি, আমরা যেটা জানি না, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেখার এবং জানার ব্যবস্থাটা করুন, ভিডিওটা রিলিজ হোক। রিকনস্ট্রাকশন মানে তো নিশ্চয়ই ভিডিও হয়েছে, তাহলে ভিডিওটাও রিলিজ হোক। তাহলে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলি আছে, একটা জিনিস ক্লিয়ার, একজন ব্যক্তিও কিন্তু কোনো খুনে জড়িত থাকা কোনো ব্যক্তির সমর্থনে কোনো কথা বলছে না, বলবেও না। কিন্তু যদি কোথাও কোনো যুক্তির ফাঁক থাকে সেক্ষেত্রে কিছু প্রশ্ন ওঠার অবকাশ থাকে। কিন্তু এই ধরনের পাশবিক আচরণ যারা করেন তাদের নিশ্চয়ই দীর্ঘায়ু এবং সুস্থতা আমরা কেউ কামনা করব না। আচ্ছা, এর সঙ্গে বলেছেন যে কামদুনির ক্ষেত্রে এবার সরকার আইনজীবী দিয়ে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করবে, যেটা এর আগে দেখা গিয়েছে যে হাইকোর্ট থেকে মুক্তি পেয়ে গিয়েছে এবং 16 বার পিপি চেঞ্জ হয়েছে। এই বিষয়টা কিন্তু তিনি আজকে উল্লেখ করেছেন এবং বলেছেন এর আগে সরকারের পক্ষ থেকে যে গাফিলতি ছিল, এবারে আমরা জুডিশিয়ারিতে অবভিয়াসলি ইনভলভ করবো না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি কামদুনি ক্ষেত্রে কোনো ইতিবাচক উদ্যোগ নেন সে তো ভালো কথা, কিন্তু এটাও খেয়াল রাখবেন যে কামদুনির গোটা প্রসেসটার সময় একটা বড় অংশ আজকের মুখ্যমন্ত্রী কিন্তু তৎকালীন সরকারের মন্ত্রিসভার মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী নেতাও ছিলেন। ফলে সবটা পুরো খারাপ হয়েছে আর এখন সব নতুন করে শুরু হবে, এটাও দায়িত্ব কিন্তু সকলের আমার মনে হয় সমানভাবে থাকা উচিত। তবে যদি কোনো আইনি গাফিলতির কারণে যদি কেউ কোনোভাবে পিছলে গিয়ে থাকেন, সেটা যদি এখনকার মুখ্যমন্ত্রী সেই ফাঁক দূরীকরণে চেষ্টা করেন তো তিনি সেটা করতেই পারেন। নরেন্দ্রপুর থানা এলাকার সোনারপুর পুরসভা 33 নম্বর ওয়ার্ডে শাহজাহান গাজী বলে একজন বিজেপি কর্মী জমি কিনেছিলেন। জমি কেনার জন্য তাদের কাটমানি চেয়েছিলেন হচ্ছে ফিরদৌসী বেগম এবং তার বলতে পারবো না কোন পাড়ায় কি হয়েছে এইভাবে বলা সম্ভব না, বলতে পারবো না। মারধর করা হয়েছে তার স্ত্রীকে, কবে? কালকের ইনসিডেন্ট, আজকে কমপ্লেন হয়েছে। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো মানে এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। শ্রমিক ভট্টাচার্য সাংসদ তথা সভাপতি রাজ্যের বিজেপি বলেছেন, আমি মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী মঞ্চে আছেন, অনুরোধ করব দয়া করে একটু সিঙ্গুরের দিকে তাকান, সিঙ্গুরটাকে ভাবে ফেলে রাখবেন না। উনি ভুলে যাচ্ছেন যে সিঙ্গুরে যখন জমি আন্দোলন হয়েছিল তখন কিন্তু এই কৃষি জমি সুরক্ষা, কৃষক এবং ক্ষেত মজুরদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন যেমন করেছিলেন তেমনি বিজেপির নেতৃত্ব এবং আরও অনেক দলের নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্বও কিন্তু এই কৃষক এবং ক্ষেত মজুরদের অধিকার রক্ষার সমর্থনে বলেছিল। সিঙ্গুর আন্দোলনটা কিন্তু টাটা বিরোধী বা ন্যানো বিরোধী আন্দোলন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন 3 ফসলি কৃষি জমি। কেন কৃষি জমিটা জোর করে সরকার দখল করে প্রাইভেট পার্টির হাতে তুলে দেবে? যদি প্রপার কোনো শিল্পের যোগ্য জমিতে বরাদ্দ করা যেত সেখানে সেই গাড়ির কারখানা হতে পারত। ফলে আজকে যারা বলছেন তাদের অনেকে তো তখন আন্দোলনেই ছিলেন। তো শ্রমিকবাবু সেই ইতিহাসগুলো একটু খতিয়ে দেখুন না। আর আন্দোলনটা গাড়ি শিল্প বিরোধী আন্দোলন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বহু শিল্প এখানে এসেছে, একটু শিল্প তালুকগুলোতে ঘুরে আসুন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে কৃষি জমি দখল, 3 ফসলা কৃষি জমি দখল, পাশাপাশি সেই সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হয়েছে যে কৃষক এবং ভূমিহীন ক্ষেত মজুর তাদের স্বার্থ সুরক্ষিত রাখা, আন্দোলনটা সেইখানে ছিল।
আচ্ছা, এর সঙ্গে এটাও বলেছেন শুভেন্দু অধিকারী শূন্য ভাড়ার দিয়ে শুরু করেছে, পূর্ববর্তী সরকার শুধু ঋণ করে দিয়েছে, ঋণের বোঝা বাড়িয়ে গেছে রাজ্যের। সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য। সিপিএমের সরকার যে বিপুল ঋণের ঘাটতি এবং ঋণের জাল করে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে ক্রমশ বার করে আনছিলেন রাজ্যকে, এবং কেন্দ্রের সরকারও স্বীকার করেছেন ঋণ পরিশোধের যে হার, তাতে উল্লেখযোগ্য সাফল্য ছিল দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্যকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অধিকারের মধ্যে পড়া বকেয়াগুলি না দেওয়ায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সরকার চালাতে হয়েছে। 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, তো 100 দিনের টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজকোষ থেকে দিয়ে চালিয়েছেন। তখন মনে ছিল না শ্রমিক ভট্টাচার্য মাননীয় বিজেপি সাংসদ? তখন আপনাদের মনে ছিল না 21 সালে হারার পর থেকে এখনো পর্যন্ত 2 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া রাজ্যকে দেননি? শূন্য, আপনারা তো এখন ডবল ইঞ্জিন সরকার বলে কেন্দ্রের সাহায্যগুলো নিয়ে শুরু করছেন। আপনারা তো শূন্য ভাড়ারে নেই, শূন্য ভাড়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন। আচ্ছা, তাপস রায় শিল্পমন্ত্রী বলেছে আদিত্য বিড়লা গ্রুপ, টাটা গ্রুপ চলে গেছে পূর্বতন সরকারের বদান্যতায়। 6000 ছোট মাঝারি গ্রুপ আছে বাংলায়, নবপ্রজন্মের স্বার্থে হাতে পায়ে ধরবো শিল্পপতিদের, এ রাজ্যে শিল্প নিয়ে আসবে। বাংলায় শিল্প আনার জন্য মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়কে কারুর হাতে পায়ে ধরতে হবে না। আগে সরকারের সমস্ত নথিপত্রগুলো খতিয়ে দেখুন। বিপুল শিল্প পাইপলাইনে রয়েছে, বিপুল শিল্পের কাজ হচ্ছে, শিল্প তালুকগুলিতে কাজ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এবং বাংলা থেকে চলে গেছে এই কথাটা বিভ্রান্তিকর। সারা দেশ দেখুন, নরেন্দ্র মোদীর সময় মোট কটা কোম্পানি আর সংস্থা বন্ধ হয়েছে এবং ভারত ছেড়েছে, সেই পরিসংখ্যানগুলো দেখুন। বাংলায় দেশের এবং বিদেশের বহুজাতিক সংস্থা এবং জাতীয় স্তরের সংস্থা একের পর এক নতুন করে বাংলায় বিনিয়োগ শুরু করেছেন। ফলে বাংলায় বিনিয়োগ আনার কাজ বাম জমানার খরা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে গেছেন। এর জন্য তাপসবাবুকে কারুর হাতে পায়ে ধরতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাজটা শুরু করে দিয়ে গেছেন। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে এক টেবিলে বসে চা খাবো না এই বলে মঞ্চ ত্যাগ করে বেরিয়ে গেছে নীলাদ্রি শেখর টানা, বিধায়ক, এর আগেও জিতেছিলেন। তিনি বলেছেন তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসবো না বলে, এটা বলে ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে গেছেন। যখন একদিকে শুভেন্দু শেখররা যোগদান করছেন, তখন দলে আরেকটা স্রোত দেখা যাচ্ছে। তো বিজেপি নেতা, বিজেপি কর্মীরা ভেবে দেখবেন যে 2 দিন আগে আমরা শুনেছিলাম যে তৃণমূলের জন্য নাকি দরজা বন্ধ, তারপর শুনলাম ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারপর শুনলাম চটি চাটা তৃণমূল, বালিশ চাটা তৃণমূল। এবার আপনাদের কোনটা পছন্দ? আমরা শুনছি আপনারা নাকি, আমরা গর্বের সঙ্গে বলি মমতা ব্যানার্জি গরিবের নেত্রী, হাওয়াই চটি পরেন, আপনারা আমাদের চটি চাটা বলেন, কিন্তু আপনাদের আবার বালিশ চাটতে পছন্দ হচ্ছে। ফলে আপনারা আবার ওই দিকে আপনারা ঝুঁকে পড়ছেন।